বেলজিয়াম ভার্সেস স্পেন এবং এই ম্যাচের জয়ী দল তারা তো ফ্রান্সের মুখোমুখি হবে আলটিমেটলি। হাসিনুর, এই ম্যাচটা নিয়ে যদি আমরা শুরু করি, বিশেষ করে সম্ভাব্য একাদশ যদি আপনার কাছে থাকে। রঞ্জন, এটা কিন্তু একটা ভালো উপভোগ্য ম্যাচ হওয়ার কথা। বেলজিয়াম শুরুটা ভালো করেনি, কিন্তু নকআউট পর্বে তারা এসে দারুণভাবে কামব্যাক করেছে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন হয়তো আর নেই, কিন্তু সেই প্রজন্মের বেশ কিছু ফুটবলার আছেন যারা মানে তাদের জায়গায় অন্তত ক্লাব ফুটবলে কিংবদন্তির পর্যায়ে। তো যাই হোক, এই ম্যাচটা আমরা সম্ভাব্য একাদশটা দেখিনি। হাড্ডাহাড্ডি লড়াই হবে, স্পেনকেই ফেভারিট রাখতে হবে। আমরা একটু শুরুতে স্পেনের সম্ভাব্য একাদশটা দেখাতে চাই। স্পেন 4-2-3-1 ফরমেশনে খেলবেন এবং স্পেনের একাদশে আসলে তেমন বেশি পরিবর্তন আসবে না। যারা খেলছেন তারাই থাকবে। ইয়ামাল, রদ্রি, পেড্রি ও উমলো, আসলে ওয়াইয়ারজাবাল আক্রমণে এবং মাঝমাঠে তারাই থাকবে। এবং ডিফেন্স লাইনেও তাদের শর্ট অফ, আসলে পেড্রো পোরো রাইটে থাকেন এবং লেফটে থাকেন কুকুরিয়া, মাঝখানে লাপোর্তা এবং কুবার্সি থাকেন। তো আমার কাছে মনে হয় যে স্পেনের লাইন আপটা সর্টেড, তেমন বিগ কোনো এখানে চেঞ্জ আসে না। আমরা একটু বেলজিয়ামের লাইন আপটা দেখি। বেলজিয়াম 4-3-3 ফরমেশনে খেলে থাকেন, তবে আসলে এটা তো ম্যাচ বাই ম্যাচ নির্ভর করে। স্পেনের মিডফিল্ড সাথে আমার মনে হয় যে স্পেনের মিডফিল্ড সবচেয়ে শক্তিশালী, তাদের শক্তির জায়গায়, সেখানের জন্য তারা শেষ মুহূর্তে একটা কম্বিনেশনের পরিবর্তন আনলেও আনতে পারেন। তবে এখন পর্যন্ত সম্ভাব্য আসলে তাদের এটাই দেখানো হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে মাঝ মাঠের যে ব্যাটেলটা সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং সম্ভাব্য একাদশে রাকিন থাকছেন, টিলেমেন্স থাকছেন মিডিলে, কিন্তু আমার কাছে সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ডি ব্রুইনার থাকাটা জরুরি। কিন্তু সম্ভাবনা আমি কম দেখছি। ডি ব্রুইনা হয়তো বয়সের ভারে আগের মতো সেই পারফরমেন্সটা দিচ্ছে না, কিন্তু স্পেনের মিডফিল্ডকে বিট করতে হলে যে ক্রিয়েটিভিটিটা প্রয়োজন, সেই জায়গায় আমার কাছে মনে হয় যেখানে ডি ব্রুইনা থাকলে ভালো হয়। এবং যদি ফরমেশনটা চেঞ্জ হয়, 4-3-3 থাকলে আসলে ডি ব্রুইনার জায়গা পাওয়ার সুযোগ নেই, কিন্তু ফরমেশনটা চেঞ্জ হলে আমার মনে হয় ডি ব্রুইনার অ্যাকোমোডেশন হওয়া সম্ভব। তো সম্ভাব্য একাদশ নিয়ে এটাই ছিল রঞ্জন আমার কাছে আপডেট। একেবারে হাসিনুর, বেলজিয়াম তো ইউএস এর জালে রাউন্ড অফ 16-এ 4 গোল দিয়েছিল এবং লুকাকু গোল পেয়েছিল, ক্যাটেরিয়াল তিনি গোল পেয়েছিলেন। আর স্পেনে সেটা তো তারকায় ঠাসা। ইয়ামাল যদিও গোলের দিক থেকে সেই জায়গায় নেই, ওয়ারজাবাল তারা ভালো খেলছেন। ওভারঅল প্লেয়ার্স টু ওয়াচ, এবং এই দুই দলের হেড টু হেড কি বলছে আসলে আমি যদি প্লেয়ারের কথা বলি, আমি যেটা বলছিলাম যে স্পেনের মূল শক্তি তাদের মিডফিল্ড এবং ডিফেন্সও তাদের খুব সলিড। এখন স্পেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্পেন কিন্তু ডমিনেট করে খেলে, বল পজিশনে 60-70% দখল রাখে, কিন্তু স্পেন কিন্তু ততটা গোল পায় না, কেননা তাদের সেই ধরনের প্রোফাইল স্ট্রাইকার নেই। আমরা যদি 2010 বা আগে দেখি, ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস যেই ধরনের স্ট্রাইকার ছিল সেটা নেই। তারপরও আমি ওয়াইয়ারজাবালকে রেখেছি কি পারফর্মার হিসেবে, কেননা গোল করার দায়িত্বটাই তার। তিনি খারাপ করেনি, তিনি 2 ম্যাচে গোল পেয়েছেন, কিন্তু যেই 2টিতে গোল করেছেন এখন পর্যন্ত, এবারের বিশ্বকাপে 2টি করে গোল করেছেন, তার 4টি গোল এখন পর্যন্ত। সবশেষ যে ম্যাচটিতে আছে সেটাতে তিনি একটা গোলের ভালো সুযোগ শুরুতে নষ্ট করেছিলেন। তো ওয়াইয়ারজাবাল খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না তিনি স্টার পারফর্মার হবেন। স্পেন যদি কমফোর্টেবলি জয় চায়, সেক্ষেত্রে ওয়াইয়ারজাবালের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ এবং তার সেই ফিনিশিংয়ের ক্যাপাসিটি আছে। যেমনটা বলছিলাম, তিনি 4টি গোল করেছেন, 1টি অ্যাসিস্ট, এবং ওভারঅল তার টুর্নামেন্টের রেটিং 7.34। এবার আরেকটা ছবি দেখাতে চাই আমি। আমার কাছে মনে হয় যে এই 3 জন কি ফ্যাক্টর হতে পারে বেলজিয়ামের জন্য। তারা শুরুর একাদশে এই 3 জনের মধ্যে একজনই আছেন, শুধু হচ্ছে থিবো কোর্তোয়া। গোলকিপার কতটা ইম্পর্টেন্ট সেটা এবারের বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি। আমরা যদি কেপ ভার্দের ম্যাচে দেখি, আমরা যদি ব্রাজিল যেই ম্যাচটাতে হেরেছে নরওয়ের বিপক্ষে, গোলকিপার কতটা ব্যবধান করে দিতে পারে। কোর্তোয়া বিশ্বের সেরা গোলকিপারের মধ্যে একজন এই মুহূর্তে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো কোর্তোয়ার পারফরমেন্সটা জরুরি। রোমেলু লুকাকু ফিটনেসের অভাব আছে তার। এই সিজনটা লাস্টে ক্লাব সিজন গেছে, অলমোস্ট প্রতিটা ম্যাচে তিনি মিস করেছেন অলমোস্ট। তো তিনি কিন্তু সেরা ছন্দে ফিরছেন এবং তিনি সাবস্টিটিউট হিসেবে যেই ম্যাচে নেমেছেন প্রতি ম্যাচে অলমোস্ট গোল করেছেন। তো তিনি মেইন একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে ব্যবধান করে দিতে পারেন। এবং ডি ব্রুইনার কথাটা কিন্তু আমি ফরমেশন নিয়ে যখন কথা বলেছিলাম সেই সময়ে বলেছিলাম। আরেকটা ছবি দেখাতে চাই, সেই ছবি দিয়ে আসলে বোঝাতে চাইব যে আসলে ব্যবধানটা কোথায় হবে। আমরা 2 দলের সম্ভাব্য একাদশটায় রেখেছি। আপনি যদি স্পেনের রাইট সাইডটা দেখেন, লামিন ইয়ামাল, রদ্রি এবং পেড্রো পোরো, আমার কাছে মনে হয় স্পেনের সবচেয়ে শক্তির জায়গায় এই রাইট চ্যানেলটা। পক্ষান্তরে এইটাই চাপটা সামাল দিতে হবে কিন্তু বেলজিয়ামের লেফট সাইডটাকে, অর্থাৎ ট্রোসার্ড আছেন, ট্রোসার্ড তো আক্রমণে যাবেন, পেড্রো পোরোর সাথে তার ডুয়েল হবে। মূলত টিলেম্যান্সকেই সামলাতে হবে, লামিন ইয়ামালকে এবং রদ্রিকে। তো টিলেম্যান্সের যেহেতু ক্যাপ্টেন, তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তো তার দায়িত্বটাও কিন্তু দুর্দান্ত হবে। এবার একটু হেড টু হেড দেখাতে চাই। হেড টু হেডের 2 দলের মুখোমুখি পরিসংখ্যানে আসলে কোন দল এগিয়ে আছেন, কোন দল পিছিয়ে আছেন, সেই জিনিসটা একটু দেখাবো। এখন পর্যন্ত 2 দলে যেহেতু ইউরোপিয়ান ইউএফএ অঞ্চলের দল, তারা প্রায়শই নিশ্চয়ই মুখোমুখি হয়ে থাকে। তাদের স্ট্যাটটা দেখে এখন পর্যন্ত যদি দেখি, তারা 22 ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জয় পেয়েছে 12টি, বেলজিয়াম পেয়েছে 5টি। তো স্ট্যাটই পরিষ্কার স্পেনকে ফেভারিট হিসেবে দেখাচ্ছে। এবং ড্র হয়েছে 5টি ম্যাচ। এবং 1990 বিশ্বকাপে খুব সম্ভবত তারা সবশেষ মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটিতেও কিন্তু স্পেন জয় পেয়েছিল। তো রঞ্জন, 2 দলের আসলে সম্ভাব্য জিনিস বা একাদশ
কি প্লেয়ার কারা হতে পারে সেটাই আমার কাছে এটা ছিল।